যাকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বোধহয় বলেছিল না, বলছিল যে বাবা দেখবেন যেন মঞ্চে উঠে ডায়লগ না দেয়। আবার তিনি বলেছিলেন যে সায়ন্তিকা জিতলেও পাওয়া যাবে না, হারলেও পাওয়া যাবে না। তো তাকে তো আজকে আমরা টেবিলের তলায়, চেয়ারের তলায় কাউন্টিং হলে খুঁজেছি, তাকে তো কাউন্টিং হলে খুঁজে পাইনি। আর হ্যাঁ, সিনেমার লোক যখন ডায়লগটা নিশ্চয়ই দেবো, মার গুরুদের রুটি চিনি দিয়েছে আর লেবুতলা পার্ক বরানগর ছেড়ে ফুটতে যা। তো আমি বললাম এগুলো নিয়ে হয়তো বিধানসভাতেও বললাম, তাতে আমি কি করবো? উনি গুড় দিয়ে রুটি খাবেন কি খাবেন, চিনি দিয়ে চা খাবেন, গুড় দিয়ে খাবেন না তাকে বাতাসা দিয়ে খাবেন, আমি এসবের কি উত্তর দেব? যেমন দল তেমন দলের সমর্থক, তেমন দলের কর্মী, তেমন দলের নেতা। তো তার থেকে আপনি কি রাজনৈতিক আশা করেন? কোনো রাজনৈতিক বক্তব্য কোথা থেকে আশা করেন? মাত্র ৮,০০০ ভোটে বরানগর উপনির্বাচন থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতে হাওয়ায় উঠছে। কেন বলছে এই কথা? কারণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপমানজনক উত্তর দিচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছে বিজেপি নেতা সজ্জন ঘোষ। প্রথমে দাদা যে বিষয় নিয়ে কথা বলবো, মাত্র ৮,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ, তারপরে এত বড় বড় কথা। দেখুন, আমি কারোর কি বক্তব্য, কার কি হাওয়ায় উঠছে, কে মানে কোথায় আছে, কি করছে, এগুলোর আমি উত্তর দেব না। আমি শুধু এটুকু জানি, কেউ যদি হাওয়ায় ওড়ে সে একদিন মাটিতে পড়বে, সে মাটিতে পড়বে। এই সব কথার আমি কোনো উত্তর দেব না। সাংবাদিকদের সঙ্গে অসভ্য ব্যবহার করছেন। এখন সভ্যতাদের থেকে আপনি সভ্যতা আশা করবেন, সবার থেকে তো সভ্যতা আশা করলে সেটা তো তাদের ভুল। আমি এসব নিয়ে কোনো কথার উত্তর দেব না। আপনার যদি কোনো রাজনৈতিক বক্তব্য থাকে, আমারকে নিয়ে বক্তব্য থাকে, কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে, আপনি বলুন, আমি সব কথার উত্তর দেব। কিন্তু আমি উনি কি করেছেন, উনি কি করবেন, উনি কি চাইছেন, এসব আমি কেন দেব? এবার ওনাকে উত্তর দিতে হবে জনগণের কাছে। আমার তো আর জনগণের কাছে উত্তর দেওয়ার দায়বদ্ধতা এই মুহূর্তে নেই, সেখানে উনি দেবেন। আমি আশা করব উনি ভালো কাজ করবেন, কারণ জনগণকে তাকে প্রত্যাশা নিয়ে বেশ কিছু মানুষ তাকে ভোট দিয়েছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সব ভোট যে লুট হয়েছে আর সব ভোট যে সিপিএম কেটে নিয়েছে বলে আমি হেরেছি, তার কারণে যে এটা হয়েছে, আমি সেটাও বলছি। কিন্তু দায়িত্ব ওনার, উনি বুঝবেন। এখন এটা নিয়ে আমি কি বক্তব্য? আপনি একটা মন্তব্য করেছিলেন যে সায়ন্তিকা জিতুক বা হারুক এখানে দেখা যাবে না, কিন্তু সায়ন্তিকা আজকে উল্টে আপনার প্রসঙ্গ নিয়ে বক্তব্য দিচ্ছে যে তাকে তো টেবিলের নিচে বা চেয়ারের নিচে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসব এগুলো খুব মানে এগুলো খুব নিম্ন মানের কথাবার্তা, নিম্ন স্তরের কথাবার্তা। এখনই সবকিছু বোঝা যাবে কি? আপনি আরো কিছুদিন যান, বুঝে যাবে। ২ বছরের জন্য জয়লাভ, সেখানে দাঁড়িয়ে এখনই এমএলএ পদ পেতে না পেতেই রং বদল। তো ২ বছরে মানুষের জন্য কি সেবা করবে? মানুষ দেখছে। আমি ২ মাসে ওদের ভোট ১৭,০০০ কমিয়েছি, ১৬-১৭,০০০ কমিয়েছি, আর বাকিটা উনি দায়িত্ব নিয়ে কমিয়ে নেবেন। আমার তাতে কি গেল? এই যে এত মানুষের ভালোবাসা পেয়েছেন বরানগর থেকে, তাদের পাশে কি থাকবে? 100%। এই তো বরানগর থেকে এলাম আমি। আরে ভাই, ৬১,০০০ মানুষ ভোট দিয়েছে। গতবার প্রায় সরকার হয়ে গিয়েছিল ২০২১-এ। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ওখান থেকে ৫০,০০০ ভোট পেয়েছি। এবারে সরকারেরও বদল হবে না, কিচ্ছু বদল হবে না জানা সত্ত্বেও ৬১,০০০ মানুষ আমাকে ভোট দিয়েছেন। এই ৬১,০০০ মানুষকে আমি ডিনাই করবো? এই ৬১,০০০ হচ্ছে পিওর দুধ, ওদের মতন জল মেশানো মাল না। আমি তাদেরকে ডিনাই করবো, আমি তাদের পাশে চিরদিন থাকবো। আগামী দিনে যদি দল সুযোগ দেয়, আপনি আবার? দল সুযোগ দিলে ওখান থেকেই লড়বো, দল সুযোগ দিলে আমি ওখানেই কাজ করবো, এসব নিয়ে কোনো কথা হবে না। এই যে বরানগর বাসিন্দারা, আপনি যে বলছে যে ৬১,০০০ মানুষ আপনাকে ভোট দিয়েছে এবং তাদের কাছে আপনার বার্তাই ছিল যে ২ বছরের জন্য ভোট দিন, কাজ। তারা হয়তো ২ বছরের জন্য চায় না, ৫ বছরের জন্য সুযোগ দেবে হয়তো। কিন্তু এই হার কেন? দেখুন, প্রথমত আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূলের ব্যাপক রেগিং। আপনারা দেখেছেন সকালবেলা থেকে ঘুম চোখ খুলে ওটা থেকে লোকে ১২টা থেকে প্রত্যেকবার শুরু হয়। এবার আপনি দেখেছেন, আপনি একদম ৯:৩০-১০টার মধ্যে থেকে তারা চারদিকে ছাপা শুরু করেছিল। নিজেরা দৌড়ে দাঁড়ে আমি আরো কয়েকজন আমার সহকর্মী মিলে আমরা যতটা পেরেছি আটকেছি। সবটা তো আটকানো সম্ভব হয়নি। সিআরপিএফ এর এক অংশের ভূমিকা মোটেও ভালো ছিল না। সিআরপিএফ কাউকে বলা ভুল হচ্ছে, সিএপিএফ তারা যারা বুথে ছিল তাদের ভূমিকা মোটেও ভালো ছিল না। সে যে যাই ভাবুক, এটা সত্যিই হয়। একদম যারা বুথে ছিল তারা বুথের মধ্যে দাঁড়িয়েছিল, তারা কিচ্ছু করেনি কাজ। আর যারা কিউআরটি টিম, তাদের যথেষ্ট অভিনন্দনযোগ্য, তারা কাজ করেছে।
তারা একদম মুহূর্তের মধ্যে পৌঁছেছেন, তারা অ্যাকশন নিয়েছেন, সমস্ত কিছু করেছেন। তো ফলে ছাপ্পাটা যেখানে আমরা গিয়ে পৌঁছতে পেরেছি 250 বুথে তো আমাদের ওইভাবে রেজিস্টার করার শক্তি ছিল। তাতে কি হয়েছে? তাতে হয়েছে এই কটা ভোট। তারপরে তারা ওদের একটা দামি প্রার্থী ছিল তন্ময় ভট্টাচার্য নামে, সিপিআইএম এর প্রতীক নিয়ে দাঁড়ালো, আসলে তৃণমূল দাবি। তো সেই মানুষটা, তার পার্টি, তিনি 26,000 ভোট পেয়ে গেছে। ভূমিপুত্র বলে তিনি 40-45,000 ভোটে, আমার থেকেও 40,000 ভোটে পিছিয়ে আছেন প্রায়, কম বেশি। তো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে ছলের কাছে, চাতুরির কাছে এই জায়গাটা আমরা খাতায় কলমে অবশ্যই পড়াচ্ছি। বিরোধীদের কাছে ভয় পেয়ে কি সকাল থেকে ছাপ্পা দিচ্ছে? বিরোধীদের না, জনগণকে ভয়। যদি তুমি কাজ করে থাকো তাহলে ছাপ্পা কেন? যদি তুমি কাজ করে থাকো তাহলে তুমি ফলস ভোট দেবে কেন? তাহলে তুমি রিগিং করবে কেন? এটা সহজ প্রশ্ন না। তোমার এত উন্নয়ন, এত প্রকল্প, তাহলে তোমার রিগিং এর কি দরকার? তোমার ছাপ্পা মারার কি দরকার? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, ওরাই দিতে পারবে। শুধুমাত্র বরানগর উপনির্বাচনটা আমরা দেখলাম যে লোকসভা ভোটের পুরো রেজাল্টে মাত্র 12টা সিট, কেন হলো বিজেপির এমন পতন? আমি বললাম তো, দেখুন, পতন বলবেন না, সিট আপ ডাউন হতে পারে। এর আগে মায়াবতী 19% ভোট পেয়ে সর্বোচ্চ আসন পেয়েছিলেন। হ্যাঁ, মায়াবতী বহুজন সমাজ পার্টি উত্তরপ্রদেশে 19% ভোট পেয়ে, এটা হচ্ছে ভোট কাটাকাটির খেলা। আচ্ছা, আপনি বলুন তো, সিপিএম কংগ্রেস সর্বত্র দাঁড়িয়েছিল, সিপিএম সম্ভবত 23টা আসনে প্রার্থী দিয়েছিল, মাত্র 2টো আসনে তারা জামানত রাখতে পেরেছে, বাকি সব আসনে তাদের জামানত গেছে। আচ্ছা, যাদের জামানত যায় তারা জানে না দাঁড়িয়ে হারবে, তারা জানে কি জানে না দাঁড়িয়ে হারবে, তাহলে তারা প্রার্থী দিয়েছে কেন? তারা প্রার্থী দিয়েছেন এই কারণে, যেমন তন্ময় ভট্টাচার্য, তিনি প্রার্থী হয়েছেন কেন? প্রথম তিনি আশীর্বাদ করেছেন সাহিত্যিকাকে জয়ী হওয়া বলে। ঠিক সেইভাবেই যারা প্রার্থী দিয়েছেন তারা প্রার্থীটা এই জন্য দিয়েছেন যে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করে দিতে হবে। And they successfully did it. তাহলে এতদিন ধরে কিন্তু একটা কথা বলি শুনুন, যদি আপনি পার্সেন্টেজের হিসেব দেখেন, গত নির্বাচনে আমরা 38% ভোট পেয়েছিলাম, এবার 39% ভোট পেয়েছি। গত 21 সালের নির্বাচনে আমরা সর্বোচ্চ ভালো ফল যে নির্বাচনে আমরা করেছিলাম সেখানে আমরা 77টা আসন পেয়েছিলাম। এবারে যে নির্বাচন, সেই নির্বাচনের হিসেবে যদি আপনি লোকসভা গণনা করেন তাহলেও 90-92টা আসনে আমরা এগিয়ে, কলকাতা শহরেও আমরা 60-65টা আসনে এগিয়ে। এগুলো আপনাকে ভাবতে হবে। আগের বারে যদি সংখ্যা তত্ত্বের হিসেবে যান, 2,28,000 আমরা ভোট পেয়ে 2,28,00,000 ভোট পেয়েছিলাম, এবারে সেখানে আমরা 2,33,00,000 ভোট পেয়েছি। মানে সেগুলো সবগুলোই ভাবতে হবে। সবকিছু নেগেটিভ নয়, হ্যাঁ, ভোট সিট আসেনি, আরে ভোট তো কমেনি, সামনে বার এসে যাবে। ভোট কমে গেলে চিন্তার ছিল, ভোট তো কমেনি, এটাই হচ্ছে বড় কথা। সেখানে দাঁড়িয়ে এতদিন আপনি সিপিএম এর কথা বলছেন, শাসক দল বলতো রাম বাম এক, আজকে আপনার কথা থেকে পুরোটাই উল্টো আসে। তো শাসতে হবে তো, না শাসলে তারা আলাদা করে প্রার্থী দেবে কেন? উল্টো আসছে কেন? আপনি পরিসংখ্যান দেখুন না, আমার কথা কেন বিশ্বাস করবেন? আপনি আমার কথা তো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, আপনার পরিসংখ্যান আপনাকে কি বলছে সেটা দেখুন। পরিসংখ্যান যদি আমাকে ভুল বলে আপনি আমায় শুধরে দিন, আর পরিসংখ্যান আমার যদি ঠিক হয় তাহলে আপনি সেটাকে সমর্থন দিন। সচল, ভোট পরবর্তী হিংসা আমরা দেখতে পাচ্ছি, বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা করছে একাধিক জায়গায় দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমি বরানগর নিয়ে আমি বেশি চিন্তিত, প্রচুর হামলা হচ্ছে সেখানে। থানার সাথে কথা বলেছি, কর্মীদের সাথে কথা বলছি, প্রতিরোধ গড়েই তুলতে হবে, কারণ পুলিশের থেকে কোনো কিছু প্রত্যাশা করাটা মূর্খামি হবে। আশা করছি আমরা প্রতিরোধ করে তুলব। কীর্তি আজাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা কালীর সাথে তুলনা করছে, এটা চলেই আসছে, নতুন কি? এর আগে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ হয়েছিলেন, এর আগে মমতা ব্যানার্জি মা শারদা হয়েছেন, এখন মমতা ব্যানার্জি মা কালীও হবেন, এরপরে চণ্ডীও হবেন, হতেই পারেন, আমি তাতে কি বলবো। একটা ম্যাজিক ফিগার আমরা জানি যে 272, সেখানে বিজেপি পেয়েছে 240টি আসন, অর্থাৎ সেভাবে এককভাবে সরকার করতে পারছে না বিজেপি, সেখানে দাঁড়িয়ে কি কোনো রকম ভাবে খামতে থাকবে? দেখুন, সরকার এককভাবে হলে সেই সরকার অত্যন্ত বলিষ্ঠ হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আর যদি সেই সরকার জোটের হয়, অ্যালায়েন্সের হয়,
স্বাভাবিকভাবে কিছু সমস্যা থাকে, কিন্তু এটা মানতে হবে যে আমাদের কান্ডারি যিনি পাইলট ছিলেন তিনি অত্যন্ত দক্ষ, তিনি সুচারুরূপে পরিচালনা করে নিতে পারবেন, এটা আমরা ভাবি না। আপনারা তো কখনো ভাবছেন না 2085 সাল থেকে 2014 সাল অব্দি কোয়ালিশন নিতে চলেছে এরা দেশে। 2085 থেকে 2000 আপনার অব্দি এই দেশে কোয়ালিশন সরকারই চলেছে। হ্যাঁ, তো এটা নিয়ে অত ভাবার কিছু নেই। 22 বছরের মধ্যে দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবার পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা দিতে পারলেন না নরেন্দ্র মোদী। আচ্ছা, আপনি কথা বলুন তো, সচিন কি প্রত্যেক দিন 100 রান করেছে? সচিন কি প্রত্যেক খেলায় 100 করেছে? তিনিও কখনো কখনো 0 রানে আউট হয়েছেন। কেন তো 0 রানে আউট হয়নি? তাতে কি হয়েছে? কম রান হয়েছে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, অপেক্ষা করুন, তারাও করার কি আছে। একদম। আর শেষ প্রশ্ন যেমন সায়ন্তিকারই বক্তব্য দিয়ে তিনি বলছেন যেহেতু অভিনেত্রী তাই একটা অভিনেত্রী ডায়লগ দিচ্ছেন যে গুড় দিয়ে রুটি, দুধ দিয়ে চা আর বড়নগর থেকে ফুটে যায়। এই সমস্ত আমি বললাম, এগুলো নিয়ে হয়তো বিধানসভাতেও বলবেন, তাতে আমি কি করবো? উনি গুড় দিয়ে রুটি খাবেন কি খাবেন, চিনি দিয়ে চা খাবেন, গুড় দিয়ে খাবেন না তাকে বাতাসা দিয়ে খাবেন, আমি এসবের কি উত্তর দেব? যেমন দল তেমন দলের সমর্থক, তেমন দলের কর্মী, তেমন দলের নেতা, তো তার থেকে আপনি কি রাজনৈতিক আশা করেন? কোনো রাজনৈতিক বক্তব্য কোথা থেকে আশা করবেন? এইসব নিয়ে আমি বলবো। আর জয়ের পরেও কোথাও গিয়ে কি একটু বিবৃতি হয়েছে? কারণ কোথাও না কোথাও যে কোনো প্রশ্নই করা হোক না কেন তিনি ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে। আসলে মুশকিল হচ্ছে হেরে যাবার, আমি হেরেতে গেছি, উনি জিতে গেছেন, জিতে গিয়েও যদি শয়নে জাগরণে আমাকেই দেখতে থাকেন, আমার গতি দেখতে থাকেন, হ্যাঁ, তো তার উত্তর আমি কোত্থেকে দেব? তার উত্তর শুনুন, মনে রাখবেন, আমি শুধু 2 মাসে আমাকে এত দেখছেন, তো আগামী 2 বছর আমি ওনার তাড়া করে বেড়াবো রাজনৈতিকভাবে, শিষ্টাচার মেনে, নিশ্চিত থাকবে, কোনো অসুবিধা নেই। এবং 2026-এ আবার বড়নগর থেকে সজল ঘোষ যদি প্রার্থী হয়ে দাঁড়ায়, মানুষ বিপুল ভোটে জিতবে, এতটাই আমি বিশ্বাস করি। এবারে তো বিপুল ভোট দিয়েছে, আমি তো মাত্র 2 মাসের প্রতিনিধি, 2 মাসের আমি অতিথি ছিলাম সেখানে। 2 মাসে আমি অন্তত 11,000 ভোট বাড়িয়েছি, ওনাদের 16-17,000 ভোট টেনে নামিয়েছি। আমাকে হারিয়ে দিয়েছে সিপিএম, হারতে হার মানতে হবে, সেটার কোনো বলার কোনো জায়গা নেই। হেরেছি আমি সিপিএম এর কাছে আর রিগিং এর কাছে। আমি কোনো অভিনেত্রীর কাছে হেরেছি বলে আমি আজও বিশ্বাস করি না, কখনো বলিও নি। আমি চিরকালই বলেছি যে আমার লড়াইটা চোরেদের দলের দলনেত্রীর, সেটাই হয়েছে। এবং দলেরও কি সমস্ত কিছু চেঞ্জ হতে চলেছে? কারণ 26-এই লোকসভা। অত বড় নেতা দলের কি পরিবর্তন হবে না হবে এটা বলার মতন এখনো আমার। একদমই। দেখলেন আমরা সজল ঘোষের সাথে কথা বললাম এবং তিনি কিন্তু মানুষ, অর্থাৎ বড়নগর থেকে তিনি হেরে গেলেও মানুষের জন্য কিন্তু তিনি কাজ করে যাবেন এবং আগামী 2 বছর কেন, যখনই বড়নগর মানুষের কাছে প্রয়োজন হবে তখনই কিন্তু সজল ঘোষ পৌঁছে যাবে এবং আগামী নির্বাচনের জন্য কিন্তু তিনি একদমই তৈরি হয়ে যাচ্ছেন। কারণ 2026-এ যদি বড়নগর লোকসভা বিধানসভা থেকে যদি তাকে টিকিট দেওয়া হয়, তিনি কিন্তু জয়লাভ করেই আসবেন বলে তিনি আশাবাদী। কলকাতা থেকে ক্যামেরায় নিখিলের সাথে ঋতুপর্ণা পাত্র, রিপোর্ট 24 আওয়ার্স।